আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজন হচ্ছে রেড ভেলভেট কেক। ওভেন এবং ইলেকট্রিক বিটারের ঝামেলা ছাড়াই চুলায় ফ্রাই প্যানে খুব সহজভাবে আজকের এই রেড ভেলভেট কেকটা আপনাদের তৈরি করে দেখাবো। এই রেড ভেলভেট কেক তৈরিতে আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর টিপসগুলো হুবহু ফলো করে বাসায় যদি এই কেকটা তৈরি করেন তো এই কেকটা অনেকটা নরম তুলতুলে এবং সফট থাকবে। অর্থাৎ ফ্রাই প্যানে তৈরি হলেও এটা অনেকটা নরম থাকবে। তো আশা করছি আজকের এই রেড ভেলভেট কেকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কেকের জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো কেকের এই ব্যাটারটা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি একটু চেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা, 1 টেবিল স্পুনের মতো কোকো পাউডার, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। আর এই কেক তৈরিতে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দিতে হবে। একটু ভালোভাবে চেলে নিলাম। তারপর এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। অন্য একটা মিক্সিং বলে এখানে আমি 2টোর মতো ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তো এই কেক বানানোর আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। যখন এটা রুম টেম্পারেচারে আসবে তখন ইউজ করতে হবে। ডিম দুটো ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে চিনির পরিমাণ আছে 1 কাপের মতো। এই কেক তৈরিতে 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। তারপরও আপনারা যদি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তো আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি এখানে আরও অ্যাড করে নিতে পারেন। এখন ডিম এবং চিনিটাকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। সবথেকে ভালো হয় যদি ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়, তবে সবার কাছে এই ইলেকট্রিক বিটারটা অ্যাভেলেবল না। তো হুইস্কের সাহায্যে এটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এই ডিম এবং চিনি মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। ডিম চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল, অর্থাৎ রেগুলার রান্নায় যে আমরা তেলটা ইউজ করি সেটা। তেলটা দেওয়ার পর সব কিছু এখন খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম, চিনি এবং তেল সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিব। এবার আসছি বাটারমিল্ক রেশিওতে। যেহেতু বাটারমিল্কটা সবার কাছেই অ্যাভেলেবল না, তো সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। 1 কাপের মতো দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, 1 টিস্পুনের মতো ভিনেগার। একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এটাকে আমি সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ছানা কেটে এটা দইয়ের মতো হতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আসলে এটাই বাটারমিল্কের মূল বৈশিষ্ট্য। যাদের কাছে বাটারমিল্ক আছে তারা সরাসরি বাটারমিল্ক দিতে পারেন, আর যাদের কাছে নেই তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। বাটারমিল্কটা রেডি হওয়ার পর আমি যে ডিম এবং চিনি তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কেকের জন্য, এখন সেই মিশ্রণের মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই পর্যায়ে আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে, খুব জোরাজোরি করে বা শক্ত হাতে এগুলো মেশাতে যাবেন না। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে বাটারমিল্কটা আমি অ্যাড করে কেকের এই মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। পুরোটা বাটারমিল্ক দিয়ে কেকের এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা একটু তুলে দেখাচ্ছি। এরপর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রেড ফুড কালার। কেকের এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি একই সাইজের ঠিক 3টা বাটিতে এইভাবে ঢেলে নিয়েছি। এতে করে সবগুলো কেক একই সাইজের হবে, যার কারণে সমান 3টা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে। চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। সামান্য তেল আমি প্যানে ব্রাশ করে দিচ্ছি। এরপর কিছুটা ব্যাটার এই প্যানে আমি ঢেলে নিচ্ছি। কেকের এই ব্যাটারটা প্যানে দেওয়ার পর
এখন চুলার আঁচটা আমি একেবারে লো করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে জাল করে নিব। তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে সময়টা একটু কম বেশি লাগতে পারে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেকটা কিন্তু এখনো হয়নি, ওপরের অংশটা এখনো কিন্তু কাঁচা আছে। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, নিচটা কিন্তু এখনো পুড়ে যায়নি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কেকটাকে এখন উল্টিয়ে দিব এবং উল্টিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তারপর কেকটা রেডি হয়ে যাবে। কেকটা রেডি হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে মাঝখানে একবার এই কেকটাকে উল্টিয়ে দিতে হবে। যখন নিচের অংশটা হয়ে যাবে তখন এটাকে অবশ্যই উল্টিয়ে দিতে ভুলবেন না। এতে করে কেকটা আর নিচের অংশ বেশিক্ষণ চুলায় রাখার কারণে শক্ত হয়ে যাবে না, দুটা পাশ সমানভাবে কুক হয়ে যাবে। তো কেকগুলোকে আমি ভেজে নেওয়ার পর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে র্যাপ করে রেখেছিলাম। এতে করে কেকটা অনেকটা নরম ও তুলতুলে থাকবে, যেহেতু আমরা এটা প্যানে বেক করে নিয়েছি। তো অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কেক বানিয়ে নেওয়ার পর এইভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দিতে হবে। এরপর আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই কেক মোল্ডটা আমি এই কেকের ওপরে রেখে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোলাকার কোনো কিছু বাটি বা অন্য কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন। একই রকমভাবে এখানে 3টা কেক আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ক্রিম চিজের সাহায্যেও এটা ডেকোরেশন করতে পারেন, তবে আমি হুইপ ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কিছুটা ক্রিম আমি একটা প্লেটে লাগিয়ে নিলাম, এরপর একটা কেক এর ওপর রেখে দিলাম। তারপর সুগার সিরাপটা এই কেকের ওপরে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আর 3 টেবিল স্পুন চিনির সঙ্গে আমি 3 টেবিল স্পুন নর্মাল পানি দিয়ে এখানে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। সুগার সিরাপটা লাগিয়ে নেওয়ার পর কিছুটা ক্রিম আমি এই কেকের ওপরে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর আমি আরও একটা কেক এখানে বসিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমি 3 নাম্বার কেকটা বসিয়ে দিয়ে এর ওপরে আমি আরও একবার সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ক্রিম দিয়ে এখন এই পুরো কেকটাকে ভালোভাবে একটু ফিল আপ করে নিচ্ছি। রেসিপিটা অনেক লম্বা হওয়ার কারণে ক্রিমের রেসিপিটি আর এখানে শেয়ার করছি না, তবে ক্রিমের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। পুরোটা কেকে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর কেকের কিছুটা অংশ আমি একটা ভেজিটেবল কাটারের সাহায্যে ঠিক এইভাবে একটু গুঁড়ি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্য করতে পারেন, তবে ভেজিটেবল কাটার দিয়ে এটা করলে এটা অনেকটা সহজ হয়ে থাকে, যার কারণে আমি এটা করছি। এরপর গুঁড়ি করে নেয়া কেকের সেই মিশ্রণগুলো আমি এই কেকটার চারোদিকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আসলে কেকটা আপনি ঠিক কিভাবে সাজাতে চান এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। সিম্পলভাবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেক তৈরিতে আমি ঠিক কী উপকরণ কতটুকু পরিমাণে দিয়েছি তা আমি আবার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর কেক সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। সাইডে আমি যে বেকিং পেপারগুলো লাগিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি বের করে নিচ্ছি। কেকের ওপরটাও আমি সিম্পলভাবে একটু সাজিয়ে নিচ্ছি। পুরো কেকটা ডেকোরেশন করার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টায় কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজের নর্মাল পোর্শন থেকে বের করে নিয়েছি। এখন এই কেকটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো আশা করছি সহজভাবে দেখানো রেড ভেলভেট কেকের আজকের এই রেসিপিটিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর চেষ্টা করেছি খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।